একজন এমন কয়েদি যাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, যখন তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হলো, তখন সে এমন একটি অনুরোধ করল যা শুনে পুরো জেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সে বলল, আমার শেষ ইচ্ছা হলো আমি আমার জীবনের শেষ রাত একজন কুমারী মেয়ের সঙ্গে কাটাতে চাই, যিনি নিজ ইচ্ছায় আমার সঙ্গে থাকবেন। মসজিদে ঘোষণা করিয়ে দিলেন, এই রকম কোনো মেয়ে আছে কি যে আমার কনে হতে রাজি? এই কথা শুনে পুলিশরাও হতবাক হয়ে গেল। কিন্তু সত্যিই কি তারা এই কয়েদির শেষ ইচ্ছা পূরণ করেছিল? সেই মেয়ে কোথা থেকে এলো? আর বিয়ের রাতে এমন কি ঘটল যা শুনে সবাই হতভম্ব হয়ে গেল? এটি এমন এক গল্প যা আমাদের শেষ পর্যন্ত শ্বাস আঁকড়ে রাখার জন্য বাধ্য করবে। তাই আমি সকলকেই অনুরোধ করব, আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন, এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমার নাম ফারিয়া আনসারি। আমি 40 বছরের একজন মহিলা পুলিশ ইন্সপেক্টর। এই 40 বছরের জীবনটা আদালত, থানার টেবিল আর জেলের দেওয়ালের মাঝে কেটেছে। আমি বহু অপরাধীকে আসতে যেতে দেখেছি। কেউ মনে হতো নির্দোষ, কেউ ছিল নির্মম, কিন্তু এখানে এক কয়েদি ছিল যাকে দেখে আমার মন এক অদ্ভুত দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিল। কয়েদি নাম্বার 917। সে সাধারণ কোনো কয়েদি ছিল না। তার চোখে ছিল এক গভীরতা, যেন কোনো দূর পৃথিবীতে হারিয়ে গিয়েছে। আমি তাকে পুরোপুরি নির্দোষও বলতে পারতাম না, আবার সম্পূর্ণ অপরাধীও নয়। যখনই তাকে দেখতাম মনে হতো সে কোনো গভীর চিন্তায় ডুবে আছে। তার মুখে ছিল এক শান্তির ছায়া, কিন্তু সে শান্তি এক অজানা বিষণ্ণতায় মোড়ানো। আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল এই ভেবে সে মাত্র 19 বছরের একটি ছেলে। সে এখনও এই পৃথিবীটাকে ভালোভাবে চিনতেই পারেনি, আর এখন তাকে চিরতরে বিদায় নিতে হবে। সে খুব কম কথা বলতো, যেন তার কথাই নেই, অথবা সে ইচ্ছা করেই কিছু বলতে চায় না। বহুবার আমার মন চেয়েছে জিজ্ঞেস করতে, তুমি এমন কি অপরাধ করেছ যার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? কিন্তু তার মুখের হতাশা ও অসহায়তা দেখে আমার ঠোঁট নিজের থেকেই বন্ধ হয়ে যেত। পুলিশের কাজ করতে করতে আমি এক কঠিন হৃদয়ের নারী হয়ে গিয়েছিলাম। এই পেশা এমনই, কিন্তু কয়েকদিন 970কে দেখে আমার মনে এক কোমলতা জেগে উঠত। মনে হতো কোনো প্রশ্ন আমার ভেতরে জন্ম নিচ্ছে। তবে জেলের নিয়ম খুব কড়া ছিল। কয়েদিদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা বা সহানুভূতি প্রকাশ করা নিষিদ্ধ ছিল। আজ আমি একটি নির্দেশ পেলাম। 2 দিন পর কয়েদি নাম্বার 917কে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এর আগ পর্যন্ত তাকে তার প্রিয়জনদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। এই আদেশ পড়ার পর আমার মনে এক অজানা অস্থিরতা জন্ম নিল। আমার হৃদয় খুব অশান্ত হয়ে উঠেছিল, একটি অস্থিরতা যার শেষ নেই। আমি জানতাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রতিটি কয়েদির শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয়। এটি তাদের মৃত্যুর আগে একমাত্র অধিকার যা তারা পায়। তারা চাইলেই তাদের পছন্দের খাবার খেতে পারে, কারোর সঙ্গে দেখা করতে পারে, বা অন্য কোনো ইচ্ছা প্রকাশ করতে পারে, এবং সেটা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করা হয়। কয়েদি নাম্বার 917, যার নাম ছিল রিহান, আজ তার মায়ের সঙ্গে দেখা করছিল। সেই মহিলা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছিলেন এবং বারবার বলছিলেন, বাবা, আমি নিশ্চিত আল্লাহ তোরে এই শাস্তি থেকে বাঁচাবে। এই কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। একজন মায়ের এই আশা আমার কাছে অবিশ্বাস্য লাগছিল। মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, আর জেলে একবার সিদ্ধান্ত হয়ে গেলে তা ফিরিয়ে নেওয়া হয় না। তবুও সেই মা বিশ্বাস করছিলেন তার ছেলে নির্দোষ এবং কেউ তাকে বাঁচাবে। আজই আমি হুকুম পেয়েছিলাম আমি যেন রিহানের কাছে গিয়ে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করি এবং তাকে তার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেই। আমি ভাবছিলাম হয়তো সে বলবে সে তার পরিবারের সঙ্গে আরও কিছু সময় কাটাতে চায়, কারণ এমন সময় কেউ বড় কোনো ইচ্ছা করে না। কিন্তু আমি জানতাম না তার শেষ ইচ্ছা এত অদ্ভুত আর অবাক করে দেওয়ার মতো হবে, যা শুনেই আমি হতবাক হয়ে যাব। আমি তার কাছে গেলাম এবং প্রথমবার তার সঙ্গে কথা বলার জন্য শব্দ খুঁজে পেতে লাগলাম। কিছু মুহূর্ত নীরবতার পর
আমি সহানুভূতির সঙ্গে জিজ্ঞেস করলাম, রিহান, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? বলো, তোমার ইচ্ছা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। রিহান আমার দিকে তাকালো এবং শান্ত কণ্ঠে বলল, আমার একটা ইচ্ছা আছে এবং আমি চাই আপনি আমাকে প্রতিশ্রুতি দিন আপনি সেটা পূরণ করবেন। আমি তাকে আশ্বস্ত করলাম, এটা প্রতিটি কয়েদির অধিকার, তোমারও। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমার ইচ্ছা পূরণ করার। আমি অবাক হলাম সে কতটা গম্ভীরভাবে তার শেষ ইচ্ছার কথা বলছিল। আমি কোমলভাবে বললাম, চলো, এসপি সাহেব নিজেই তোমার শেষ ইচ্ছে জানতে চাইবেন। এই কথা বলে আমি রেহানকে নিয়ে এসপি সাহেবের অফিসে চলে গেলাম। এসপি সাহেব ওকে গভীরভাবে দেখলেন এবং বললেন, বেটা, তোমার শেষ ইচ্ছা কি? আমি অবাক হয়ে দেখছিলাম যে এসপি সাহেব এতটা কোমলভাবে এই আসামির সাথে কথা বলছেন। সাধারণত এমনটা হয় না, কিন্তু হয়তো তিনি সত্যটা জানতেন রেহান কি অপরাধ করেছিল এবং কেন তার এমন শাস্তি হয়েছে। এই জায়গায় অনেক আসামি ছিল যাদের অপরাধ ছিল সামান্য, কিন্তু শাস্তি ছিল কঠিন, আর বড় বড় অপরাধীরা বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। রেহান গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমার শেষ ইচ্ছা হলো আমি জীবনে প্রথম এবং শেষবারের মতো বিয়ে করতে চাই। আমি একজন স্ত্রীর সঙ্গে একটি রাত কাটাতে চাই। আমি চাচ্ছি বিয়ের মাধ্যমে এই শেষ রাতটা কাটাতে। এই কথা শুনেই ঘরে এক ধরনের স্তব্ধতা নেমে এলো। আমি আর বাকি সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। এসপি সাহেব কয়েক মুহূর্ত চুপ থাকলেন, তারপর গম্ভীরভাবে বললেন, বেটা, বিয়ে তো করিয়ে দেব, কিন্তু এমন কোনো মেয়ে আছে কি যে জানে যে সে যাকে বিয়ে করছে সে পরের দিনই ফাঁসি পাবে? আর তুমিও তো খুব তরুণ, তোমার পরিবার কারো কাছে টাকার লোভ দেখিয়েও রাজি করাতে পারবে না। তাছাড়া তুমি গরিব করে ছেলে, গরিবদের সাথে কেউ সহজে বিয়ে করে না। বিশেষত এই পরিস্থিতিতে তোমার জীবনের শেষ ইচ্ছার জন্য তুমি এমন একটি অবাস্তব অনুরোধ করছো কেন? এটা তো সময় নষ্ট করার মতো ব্যাপার। তারপর বললেন, আর কিছু চাও? খাবার, দেখা করার কেউ, কিছু তো বলো। এগুলো আমরা তোমার জন্য করতে পারি, কিন্তু বিয়ে, এটা সম্ভব নয়। তুমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, কেউ তোমার সাথে বিয়ে করতে রাজি হবে না। আমরা কিভাবে তোমার বিয়ে করাবো? রেহান একদম শান্তভাবে বলল, এসপি সাহেব, আমি আগেই বলেছি আমার শেষ ইচ্ছা বিয়ে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি এমন একটা উপায় বলবো যাতে বিয়ে আপনা আপনি হয়ে যাবে। ওর কথা শুনে এসপি সাহেব অবাক হয়ে ওর দিকে তাকালেন। মনে হচ্ছিল তিনি ভাবছেন হয়তো এই ছেলে জেলের কোনো নারী কর্মচারীকে বিয়ে করতে চাইবে, কিন্তু রেহান যা বলল তা তার থেকেও অবাক করার মতো ছিল। সে বলল, শুধু মসজিদে একটি ঘোষণা করিয়ে দিন, রেহান খান এমন একজন নারীকে বিয়ে করতে চায় যে স্বেচ্ছায় তার একদিনের বউ হতে রাজি হবে, তার মৃত্যুর আগের দিন পর্যন্ত। এই কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমরা সবাই চমকে গিয়েছিলাম। এত অদ্ভুত অনুরোধ ছিল এটা যে বিশ্বাস করাই কঠিন হচ্ছিল। রেহান আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিল, যদি কোনো মেয়ে এই শর্তে বিয়ে করতে রাজি হয় তাহলে আমরা বাধা দেব না এবং সে সম্পূর্ণ রাতটা তার সঙ্গে কাটাতে পারবে। রেহানের এই বুদ্ধি আমাদেরকেও চিন্তায় ফেলে দিল। এসপি সাহেব কিছু সময় চুপ থেকে কাজ জাকিয়ে বললেন, আমরা নিশ্চিত যে কেউ তোমার সঙ্গে বিয়ে করবে না এই শর্তে। কে চায় নিজের জীবন নষ্ট করতে? একদিনের জন্য কনের সাজে আসার কি মানে? কে চায় নিজের পরিবারকে লজ্জায় ফেলতে? এই ধরনের আবদার শুধু অসম্ভব নয়, অযৌক্তিক। কিন্তু রেহানের কোনো কথায় কোনো পরিবর্তন এলো না। সে সম্পূর্ণ শান্তভাবে বলল, শুধু ঘোষণা করিয়ে দিন, এটাই আমার শেষ ইচ্ছা। যদি কেউ না আসে তাহলে আমি আর কিছুই চাইব না। এরপর আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, মৃত্যু, শাস্তি, যাই হোক। আমরা তার এই জেদের কাছে হার মানলাম। ঘোষণা করানো হলো, রেহান খান, যাকে 2 দিন পর মৃত্যুদণ্ড দেওয়া হবে, সে তার শেষ ইচ্ছা হিসেবে একদিনের জন্য একটি মেয়েকে বিয়ে করতে চায়। যদি কোনো মেয়ে এই বিয়েতে রাজি হন তবে তিনি এগিয়ে আসতে পারেন। এই ঘোষণা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল, কিন্তু আমাদের মন বলছিল কেউ এগিয়ে আসবে না। রেহান গরিব ঘরের ছেলে, কে তার সঙ্গে এই শর্তে বিয়ে করবে? কিন্তু
ঠিক 1 ঘন্টা পর এক সিপাহী দৌড়ে এলো এবং জানালো জেলের দরজায় একজন নারী দাঁড়িয়ে আছেন কনের পোশাকে এবং সঙ্গে একজন মৌলভী সাহেবও আছেন। এই কথা শুনে আমি আর এসপি সাহেব তড়িঘড়ি করে বাইরে বের হলাম। আমাদের সামনে এক 17 থেকে 18 বছর বয়সী তরুণী দাঁড়িয়ে ছিল, একেবারে কনের সাজে, সম্পূর্ণরূপে বিয়ের পোশাক পরে। তার পাশে দাঁড়িয়ে থাকা মৌলভী সাহেবের হাতে ছিল নিকা রেজিস্টার। এসপি সাহেব গভীরভাবে প্রশ্ন করলেন, কে আপনি আর এই মেয়েটিকে? মৌলভী সাহেব উত্তর দিলেন, এই মেয়েটি আমার কাছে এসেছিল। সে বলেছে আমি যেন ওর নিকা পড়াই এবং তাকে জেলে নিয়ে যাই। আমি যখন কারণ জানতে চাইলাম, সে স্পষ্ট ভাষায় বলল তার হবু স্বামী 2 দিন পর মৃত্যুদণ্ড পাবে। আমরা সবাই নিতর হয়ে গেলাম। মৌলভী সাহেব কথা চালিয়ে গেলেন, আমি অনেক বুঝিয়েছি, বলেছি বেটি তুমি কেন তোমার জীবন নষ্ট করতে চাও, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল ছিল। সে বলল এবং সে শুধু রিহানের সঙ্গে বিয়ে করবে, এটাই তার শেষ ইচ্ছা, কারণ সে রিহানকে সত্যিকারে ভালোবাসে। এটা শুনে জেল জুড়ে এক ধরনের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আমাদের বিশ্বাস হচ্ছিল না যে সত্যি কেউ রিহানকে এতটা ভালোবাসতে পারে যে তার জন্য সব কিছু ছেড়ে দিতেও রাজি হয়ে যাবে। বিষয়টা যতটা অদ্ভুত লাগছিল, আমাদের কোনো আপত্তি করার অধিকার ছিল না। আমাদের দায়িত্ব ছিল শুধু কয়েদির শেষ ইচ্ছা পূরণ করা। শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য মৌলভী সাহেবকে ভেতরে ডাকা হলো এবং রিহানকে তার সেল থেকে বের করে এনে জেল অফিসে বসানো হলো। মৌলভী সাহেব রিহান ও মেয়েটির মাঝে নিকা পরিয়ে দিলেন। নিকা সম্পূর্ণ হওয়ার পর রিহান হাসি মুখে বলল, আপনি আমার নববধূকে আমার কাছে পাঠাবেন। আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই, পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনতে চাই। মাত্র 1 দিন, তারপর সে চলে যাবে। এরপর আপনি চাইলে আমাকে ফাঁসি দিয়ে দিন, কোনো দুঃখ থাকবে না। আমার ভালোবাসা আমাকে মিলেছে, এটি আমার জন্য যথেষ্ট। রিহানের কথা শুনে আমার চোখেও জল এসে গেল। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, নিঃস্বার্থ এবং নির্ভীক। আমি মনে মনে ভাবছিলাম, কিন্তু আমি জানতাম না এই বিয়ের পেছনে এমন এক কাহিনী লুকিয়ে আছে যা আমাদের চমকে দেবে। এসপি সাহেব হাসি মুখে আমাকে ইশারা করে বললেন, মেয়েটিকে রিহানের সেলে নিয়ে যাও এবং দরজা বন্ধ করে দাও। আমি আদেশ অনুযায়ী কাজ করলাম। দুজনকে সেলে রেখে দরজা বন্ধ করে বাইরে চলে এলাম। আমি ভাবছিলাম কিছুক্ষণের মধ্যে মেয়েটি হয়তো নিজেই বিরক্ত হয়ে বেরিয়ে আসবে, কিন্তু সময় যত গড়াতে থাকলো আমি ভেতর থেকে হালকা ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছিলাম। এমন মনে হচ্ছিল কেউ যেন কোনো কিছু খোলার চেষ্টা করছে। আমার সন্দেহ হলো হয়তো কেউ সেলের দরজা ভাঙার চেষ্টা করছে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম কারণ দরজায় অনেক বড় এবং মজবুত তালা লাগানো ছিল। আমি আমার অফিসে ফিরে এলাম এবং ভাবনায় ডুবে গেলাম, কিন্তু হঠাৎ জেলের ভেতর থেকে এক হৃদয় বিদারক চিৎকার ভেসে এলো। আমি সাথে সাথে উঠে দৌড়ে রিহানের ছেলের দিকে ছুটে গেলাম। কি হয়েছে? আমি জানালার ফাঁক দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলাম। দেখলাম সেই মেয়েটি যিনি নববধূর বেশে এসেছিলেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তার শ্বাস অস্বাভাবিকভাবে চলছিল আর পুরো শরীর কাঁপছিল। আমি ভালো করে তাকাতে সে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে এখান থেকে বের করুন, আমি এখানে আর থাকতে চাই না। আমি অবাক হয়ে বললাম, এখন কি হলো? তুমি তো নিজেই ইচ্ছা করে বিয়ে করেছিলে, ভালোবাসার নেশা কি কেটে গিয়েছে? এখন ভবিষ্যতের চিন্তা হচ্ছে? কিন্তু সে কিছু বলল না, শুধু নিজের কাপড় শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল, যেন কোনো ভয়াবহ জিনিস তাকে নাড়িয়ে দিয়েছে। আমি দরজা খুললাম আর সে বিদ্যুতের মতো বেরিয়ে গেল এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আমি আবার দরজা বন্ধ করে তালা লাগালাম। দায়িত্ব শেষ করে অফিসে ফিরে ঘুমিয়ে পড়লাম। আমার বিন্দু মাত্র ধারণা ছিল না যে সকালে ঘুম থেকে উঠে আমি এমন এক ভয়ঙ্কর জ্বরের মুখোমুখি হতে যাচ্ছি। সকালে এসপি সাহেব দ্রুত পায়ে আমার অফিসে ঢুকলেন এবং রাগে বললেন, কয়েদি নাম্বার 917 কোথায়? আমি চমকে গিয়ে বললাম, সে তো তার সেলে থাকার কথা স্যার। কিন্তু এসপি সাহেবের মুখ কঠোর হয়ে উঠল। তিনি বললেন, যাও, ভালো করে দেখো। আমার হৃদয় জুড়ে জুড়ে দরফর করতে লাগলো। আমি দ্রুত রিহানের সেলের দিকে ছুটে গেলাম। সেখানে পৌঁছে নিয়ম অনুযায়ী বললাম, রিহান, দরজার কাছে আসো। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসেনি।
আমার কপালে গাম জমে গেল, হৃদয় স্পন্দন বেড়ে গেল। আমি জানালার ভেতর দিয়ে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার পা থেকে মাটি সরে গেল। সেলের ভেতরে একজন মানুষ পুরুষদের পোশাকে দেয়ালের দিকে মুখ করে শুয়েছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, হাত কাঁপতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে সেই মানুষটিকে সোজা করলাম, আর যা দেখলাম তাতে আমি স্থির হয়ে গেলাম। এটা সেই মেয়েটি যিনি গত রাতে নববধূর বেশে এসে রিহানের সঙ্গে বিয়ে করেছিলেন। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই এসপি সাহেবও সেখানে এসে উপস্থিত হলেন। তিনি এই দৃশ্য দেখে বিস্ময় এবং রাগে চিৎকার করে উঠলেন, এটা কি নাটক চলছে? রেহান কোথায়? আমি উত্তর দেওয়ার অবস্থায় ছিলাম না। এসপি সাহেবের রাগ আরো বেড়ে গেল। তিনি বললেন, সব তোমার গাফলতির কারণে হয়েছে। যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারো তাহলে এখানে কাজ করছো কেন? তোমার অবহেলার কারণে একজন মৃত্যুপ্রাপ্ত কয়েদি জেল থেকে পালিয়ে গিয়েছে। আমার মাথা কাজ করছিল না। আমি তাকালাম সেই অজ্ঞান মেয়েটির দিকে যে রিহানের জায়গায় শুয়েছিল। সব কিছু ছিল একটা ধোঁকা। রিহান আমাদের বোকা বানিয়ে দোলহান সেজে জেল থেকে পালিয়ে গিয়েছিল। গত রাতে আমি ভেবেছিলাম মেয়েটি ভালোবাসায় পাগল হয়ে রিহানের সঙ্গে বিয়ে করতে এসেছিল। আমি ভেবেছিলাম সে রিহানকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু এটা সবে ছিল একটা চক্রান্ত। রিহান এই মেয়েটিকেই আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল, আর আমরা সবাই চোখ বেঁধে না জেনে না শুনে তার সাহায্য করে গিয়েছি। এখন প্রশ্ন ছিল এই মেয়েটির সঙ্গে কি করা হবে। মেয়েটি আমাদের সামনে বসেছিল, তার মুখে না কোনো ভয় ছিল না কোনো অনুশোচনা। সে একদম শান্তস্বরে বলল, আপনারা রিহানের সঙ্গে ভালো আচরণ করেননি, সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না। আমি রেগে গিয়ে বললাম, এটা তো সময়ই প্রমাণ করবে। সে আমার চোখে চোখ রেখে বলল, সে নির্দোষ, আর এটাও সময়ই প্রমাণ করবে। তার কথায় আমার রাগ আরো বেড়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। ঠিক তখনই এসপি সাহেব কঠোর ভাষায় আদেশ দিলেন, রিহানকে অবিলম্বে খুঁজে বের করো। যদি আমরা তাকে ধরতে না পারি তাহলে 2 দিন পর ওপরে কর্তৃপক্ষকে কি জবাব দেব? তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া ছিল, আর সে আমাদের ঠকিয়ে পালিয়ে গিয়েছে। এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। আমার মন খুবই অস্থির হয়ে উঠেছিল। আমি এখনো বুঝে উঠতে পারছিলাম না যে এত বড় ধোঁকা কিভাবে আমার সঙ্গে হলো। আমি এক ব্যক্তির ওপর ভরসা করেছিলাম, এক মেয়ের কথা বিশ্বাস করেছিলাম, তাদের নিকাহ করিয়ে দিয়েছিলাম, আর বদলে তারা আমার চোখে ধুলো দিয়ে গেল। এখন আমাদের সামনে একটাই পথ ছিল, এই মেয়েটির বাবা মায়ের কাছে যাওয়া এবং সত্যটা জানা। কিন্তু তারপর হঠাৎ আমার মনে হলো, কেননা এই মেয়েটিকে জিজ্ঞেস করা যায়, হয়তো সে নিজেই সত্যটা বলবে। রিহানকে খুঁজে বের করা ছিল খুবই কঠিন। সে তো অনেক আগে জেল থেকে পালিয়ে গিয়েছে। আমরা সন্ধ্যায় জানতে পারি, কিন্তু সে পালিয়েছে ভোর 4টার দিকে। কে জানে এতক্ষণে সে কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে। আমি মেয়েটির দিকে তাকালাম এবং গম্ভীরভাবে বললাম, তোমার সঙ্গে আমাদের দুটো প্রশ্ন আছে। আমি আশা করি তুমি সত্যি করে উত্তর দেবে। সে বিন্দু মাত্র দ্বিধা না করে বলল, আমি রিহান সম্পর্কে সব সত্যি বলার জন্য প্রস্তুত আছি। আমি বিশ্বে তার দিকে তাকিয়ে রইলাম। সে এই মুহূর্তে রিহানকে স্বামী না বলে ভাই বলে সম্বোধন করছিল। আমি কঠিন সুরে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যি তাকে নিজের ভাই মনে করো, নাকি সে আদৌ তোমার ভাই ছিল? তোমরা দুজন এই নাটক কেন করেছিলে? সে চুপ করে গেল, যেন গভীর চিন্তায় ডুবে গিয়েছে। তারপর সে এমন একটা কথা বলল যা আমার হুঁশ উড়িয়ে দিল। না, সে আমার আসল ভাই নয়। মেয়েটি সরাসরি উত্তর দিল। আমি কঠিনভাবে বললাম, তাহলে তুমি এসব করছিলে কেন? তুমি তার সঙ্গে বিয়ে কেন করলে? আর এখন হঠাৎ করে তাকে ভাই বলে ডাকছো কেন? তোমরা দুজনে আমাদেরকে ঠকিয়েছ। রিহান আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু মনে রেখো, আমি বললাম, আমরা তাকে খুব শিগগিরই ধরব এবং মৃত্যুদণ্ড কার্যকর করব। কিন্তু মেয়েটি একটুও বিচলিত হলো না। সে আমার মুখের দিকে দৃঢ়ভাবে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, এটা মোটেও এমন নয়। সে শিগগিরই ফিরে আসবে। সে ভালোভাবেই জানে তাকে কোথায় যেতে হবে আর কোথায় নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এখন তো সে আমার সঙ্গে নিকাহ করেছে। আমি এখন তার দায়িত্ব। সে কখনোই আমাকে ছেড়ে পালিয়ে যাবার মানুষ না।
মেয়েটির কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে এত নিশ্চয়তা নিয়ে কিভাবে বলতে পারছিল যে রিহান ফিরে আসবে? এটা কি সত্যিই সম্ভব? আমি গম্ভীরভাবে জিজ্ঞেস করলাম, তোমার তো বিশ্বাস কেন যে সে ফিরে আসবে? সে গভীরভাবে নিঃশ্বাস নিল এবং বলল, যদি আপনি আমার পুরো কাহিনী শোনেন তাহলে হয়তো আপনার সিদ্ধান্ত বদলে যাবে আর আপনি বুঝতে পারবেন প্রকৃত সত্যটা কি। আমি নিঃশব্দে চুপ করে গেলাম। আমি জানতাম এই মেয়েটি এখনও নিজের কথায় অটল রয়েছে। যদি আমি আরও কিছু প্রশ্ন করতাম তাহলে হয়তো সে আরও কিছু সত্য সামনে আনতো। আমার নাম নাজিয়া। সে বলা শুরু করলো, আমার বড় বোনের বাগদান রিহানের সঙ্গে হয়েছিল। রিহান ছোটবেলা থেকেই খুব সাহসী আর নির্ভীক ছেলে ছিল। বোধহয় এমন একটা দিনও নেই যখন সে ভয় পেয়ে পিছু হটেছে। সে ছিল আমার আব্বুর চাচাতো ভাইয়ের ছেলে, মানে আব্বু তাকে খুব পছন্দ করতেন এবং তার উপর সম্পূর্ণ বিশ্বাস করতেন। তাই যখন আব্বু আমার বড় বোনের বাগদান রিহানের সঙ্গে করে দিলেন, সে আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করলো। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। আমাদের গ্রামের পরিবেশ খুব অদ্ভুত ছিল। একদিন রাতে রিহান ভাই আমাদের খালাতো বোনের সঙ্গে দেখা করতে আমাদের বাড়ি এলেন। সেদিন আব্বু বাড়িতে ছিলেন না, আর রিহান ভাই এর আগেও অনেকবার এসেছেন, কারণ তিনি এখন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছিলেন। সে সময় বাড়িতে শুধু আমি আর আমার বড় বোন ছিলাম। রিহান ভাই পেছনের দরজা দিয়ে এলেন। আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম তিনি আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছেন। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম, আর ওরা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছিল যেন আব্বু ফিরে এসেছেন। আমি তাড়াতাড়ি জানালা দিয়ে বাইরে তাকালাম, আর যে দৃশ্য দেখলাম তা থেকে শিউরে উঠল। 3 থেকে 4 জন পুরুষ দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। তাদের চেহারায় ভয় এবং অশুভ উদ্দেশ্যের ছাপ স্পষ্ট ছিল। তাদের দেখে মনে হচ্ছিল তারা সাধারণ মানুষ নয়, বরং দুষ্কৃতিকারী। আমার চোখে অন্ধকার নেমে এলো, কিন্তু একটু স্বস্তি পেলাম যে রিহান ভাই আমাদের সঙ্গে ছিলেন। দরজা খোলো, না হলে আমরা দরজা ভেঙে দেব। বাইরে থেকে একটা কড়া কণ্ঠস্বর শোনা গেল। আমি কাকুতি মিনতি করে বললাম, আমরা বাড়িতে 2 বোন একা আছি, দয়া করে চলে যান। কিন্তু তাদের একজন ব্যঙ্গ করে হেসে বলল, আমরা সব জানি তোমাদের সঙ্গে বাড়িতে একজন যুবক ঢুকেছে, আমাদের বোকা বানাতে আসো না। শব্দ শুনে রিহান ভাইও বাইরে এলেন। তিনি দরজা খুলে আমাকে ভেতরে চলে যেতে ইশারা করলেন। আমি তাড়াতাড়ি নিজের করে ঢুকে গেলাম, কিন্তু বাইরে যা ঘটছিল সব শুনতে পাচ্ছিলাম। রিহান ভাই ওদের সামনে গিয়ে দাঁড়ালেন। ওদের একজন খুব জঘন্য কথা বলল, যা শুনে রিহান ভাইয়ের রক্ত গরম হয়ে উঠল। কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন, কারণ সামনে 4-5 জন ছিল, আর তিনি একা। যদি তিনি লড়াই জড়িয়ে পড়তেন আর কিছু হয়ে যেত, তাহলে আমরা 2 জন বোন একা পড়ে যেতাম। তাই তিনি বুদ্ধিমত্তার সঙ্গে ওদের বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিলেন। কিন্তু এরপর থেকে এটা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ালো। আমাদের বাড়ির সামনে প্রায় প্রতিদিন ওই ধরনের লোকজন দাঁড়িয়ে থাকতো, আর যখনই আব্বু বাড়ি থেকে বের হতেন ওরা আমাদের উত্ত্যক্ত করা শুরু করত। এরপর এক রাত এমন ঘটনা ঘটল যা আমাদের জীবনকে চিরতরে পাল্টে দিল। আমার বড় বোন নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ রাতের অন্ধকারে কাঁচ ভাঙার শব্দ শোনা গেল। কেউ একজন জোর করে জানালা ভেঙে ভেতরে ঢুকছিল। ঠিক তখনই রিহান ভাইও বাড়িতে ঢুকছিলেন। তিনি নিজ চোখে দেখেছিলেন একজন দুষ্কৃতিকারী জানালা দিয়ে লাফিয়ে ভেতরে ঢুকছে। এই দৃশ্য রিহান ভাই মেনে নিতে পারলেন না। যখন ওরা জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করলো, তখন একটা ভয়াবহ লড়াই শুরু হলো। একটা লড়াই যা আমাদের জীবনকে আমূল পাল্টে দিল। এই লড়াইয়ে আমার বোন মারা গেলেন, আর রিহান ভাইয়ের হাতে এমন এক অপরাধ ঘটে গেল যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। অথচ যারা আসল অপরাধী ছিল তারা কখনো ধরা পড়েনি। সেই দিন যদি আমরা ধনী হতাম, যদি আমাদের কিছু ক্ষমতা থাকতো, তাহলে হয়তো এই সব কিছু করতো না। কিন্তু এই দুনিয়ায় দুর্বলদের জন্য কোনো ন্যায় বিচার নেই। রিহান ভাই যা করেছিল তার নিজের সম্মানের জন্য করেছিল। সে কোনো নিরপরাধ মানুষকে রক্ত ঝরায়নি, বরং নিজের সম্মান রক্ষার জন্য লড়েছিল। আসল অপরাধী আমরা ছিলাম না। নাজিয়া কান্না ভেজা গলায় বলল, ওরা ছিল
যারা অকারণে আমাদের জীবন বিষিয়ে দিচ্ছিল, আমাদের সম্মানে নজর দিয়েছিল। তারপর সে একটা বিস্ময়কর কথা বলল, রিহান ভাইয়ের মা এই সাক্ষাতের সময় আমাকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দিয়েছিলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমার মাও আমাকে বলেছিলেন আমি আমার আরেক মেয়েকে কোরবানি দিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে শাস্তি পেতে দেব না। নাজিয়া কাঁদতে কাঁদতে বলল, আমার পরিবারের রিহানের যতটা প্রয়োজন ছিল আমার ততটা ছিল না। আমি মরে গেলেও কারো কিছু যেত আসতো না, তাই তারা আমাকেও কোরবানি করে দিল যাতে রিহান বেঁচে যায়। এটা ছিল একটা সাজানো পরিকল্পনা। রিহান রাতে শহরের এক বড় আইনজীবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই আইনজীবী একসময় রিহানের কাছে ঋণী ছিল। একবার যখন সবাই তাকে ছেড়ে দিয়েছিল, তখন রিহান নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। আজ সেই আইনজীবী সে ঋণ শোধ করতে রাজি হয়েছিল। মামলা আদালতে গেল এবং সত্য বেরিয়ে এলো। প্রমাণ হয়ে গেল রিহান নির্দোষ। তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হলো। যদি রিহানের জায়গায় আরেকজন গৌরববান পুরুষ থাকতো, হয়তো সেও একই করত। আল্লাহ তাআলা সত্যিকারের ভালোবাসা ও ন্যায়ের মান মর্যাদা রক্ষা করেছেন। নয়তো এত বড় মামলায় কাউকে মুক্তি পেতে আমি কখনো দেখিনি। রিহানের মা বলেছিলেন, আল্লাহ তোমাকে শাস্তি বা মৃত্যু দেবে না, তুমি শিগগিরই জেল থেকে মুক্তি পাবে। এবং সত্যি তাই হলো। এই ঘটনা আজও আমার মনে একেবারে তাজা। যখনই এটা মনে পড়ে আমার আত্মা কেঁপে ওঠে। জীবন এমন অনেক ঘটনার ভাণ্ডার। কিছু গল্প সময়ের সঙ্গে হারিয়ে যায়, কিন্তু কিছু চিরকাল মনে গেঁথে থাকে। এই ঘটনা আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন রিহানের সঙ্গে ন্যায় বিচার হয়েছে? কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আরও এমন বাস্তব ঘটনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আমরা আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব। আল্লাহ হাফেজ।